অনেক মানবাধিকার কর্মী উপদেষ্টা মণ্ডলীতে আছে। তাদেরকে কেন নেওয়া? তাদেরকে নেওয়া হয় এই কারণে, অন্তত একজন মানবাধিকার কর্মী মানুষের অধিকারের কথা বলে, মানুষের অধিকার বাস্তবায়নে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ স্টুডিও থেকে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রবাসী নিউজ ত্যাগীদের সন্ধানে একটি বিশেষ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে, দলের জন্য ত্যাগ ও সংগ্রাম করা অসংখ্য নেতা রয়েছেন যারা আজ পদবঞ্চিত। তাদের রাজনৈতিক জীবন, অভিজ্ঞতা এবং আগামী নির্বাচনকে ঘিরে সম্ভাবনা নিয়ে আজকে টক শো। আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা, কুলেন কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চট্টগ্রাম বিভাগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব বেলাল হোসেন। আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগতম প্রবাস নিউজকে। আজকে আমার মতো একজন লোককে আপনার প্রবাস নিউজে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য প্রবাস নিউজকে ধন্যবাদ জানাই। আমরা আজকে আপনার ব্যস্ততার মাঝেও আপনাকে আমাদের অনুষ্ঠানে ডেকেছি। আপনি নিশ্চয়ই জানেন, আমরা বাংলাদেশ জাতীয় দলের ত্যাগীদের সন্ধানে একটি বিশেষ অনুষ্ঠান শুরু করেছি। আজকে আপনাকে দিয়ে আমরা প্রথম পর্ব করতে যাচ্ছি। প্রথমেই আমি জানতে চাইবো, আপনি তো একসময় ছাত্র দলের সভাপতি ছিলেন। প্রথমে জানতে চাইবো, ছাত্র দল করার সময় আপনার কেমন ভূমিকা ছিল? ধন্যবাদ। আসলে বলতে গেলে তো যখন আমরা ছাত্র রাজনীতি করি তখন তো অ্যাভেলেবেল কর্মী ছিল না, অ্যাভেলেবেল মানুষ ছাত্র রাজনীতিতে আসতো না। আমরা পশ্চিম কোরিয়া থেকে শুরু করে দক্ষিণ চট্টগ্রামে এমন কোনো কলেজ নেই আমাদের বিচরণ ছিল না। আমরা পাড়া মহল্লায় গিয়ে ছাত্রদলের পতাকা তুলে আসার জন্য যে ত্যাগ তিতিককে আমরা করেছি, আমরা যারা একটা ইউনিট ছিলাম সবাই মিলে আমরা একটা নিজের ভাইয়ের মতো, নিজের একটা পরিবারের মতো যে আত্মার বন্ধন ছিল, যে মানে জিয়া পরিবারের যে আমরা যে সদস্য ছিলাম, আমরা তখনকার দিনে আজকের দিনে এসে ফিল করি যে আমরা অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ দিয়েছি। যে সময় আমাদেরকে লেখাপড়া করার বা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সময়, তখনই আমরা কিন্তু এই সংগঠনের জন্য এই কাজগুলো আমরা করেছি। আপনার রাজনৈতিক জীবনটা আসলে শুরুটা তো, যদি আমার ভুল না হয়ে থেকে, একেবারে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমলে। সেই সময়কার কি কোনো নির্যাতনের কোনো স্মৃতি কি আমাদের সামনে তুলে ধরবেন? আসলে এই স্বল্প সময়ে আপনার এই আয়োজনে আসলে অনেক ব্যাখ্যা দেওয়ার মতো সময় হয়তো এই স্টুডিওতে নেই। একটা কথা বলি, এই ফেসিসের হাতে নির্যাতিত হয়নি, এবং আলেম থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, বিশেষ করে বিএনপি যারা ওর প্রতিপক্ষ রাজনীতি করছে, এই ফেসিসের হাতে নির্যাতিত হলে এমন কোনো দল নেই, এমন কোনো মানুষ নেই, এমন কোনো সাংবাদিক নেই, এমন কোনো সমাজের নিম্ন শ্রেণী থেকে বৃত্ত শ্রেণী পর্যন্ত। আমি বুঝতে পেরেছি, আমাদের দর্শকরা আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি বলেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে প্রতিনিয়ত মানুষ হয়রানি বা নির্যাতনের শিকার হয়েছিল, সেই বিষয়টি। আর আমি আপনার কাছে আরেকটি বিষয় আরো স্পষ্ট করে জানতে চাই। বিষয়টা হচ্ছে, দলের জন্য আপনার সবচেয়ে বড় ত্যাগ মানে ত্যাগ কোনটা বলে আপনি মনে করেন? আসলে এখন বেশি বুঝতে পারলাম, দলের জন্য যে ত্যাগটা হলো যখন জীবন যৌবন, যখন জীবনকে গড়ার যে মানে ভাষণা, স্বপ্ন, তখন তো দলের জন্যই বিয়ে করেছি। আসলে এর থেকে বড় ত্যাগ আর আমরা কিছু চাইনি, সম্পদ করিনি, গাড়ি করিনি, বাড়ি করিনি। দলের জন্য যে ত্যাগ আমাদের, আল্লাহ ভালো জানে, তবে দলের জন্য করেছি, সর্বোচ্চ দিয়ে করেছি। অসংখ্য ধন্যবাদ। আশা করব বর্তমান সময়ে আপনাদের মতো বঞ্চিতরা অবশ্যই আপনাদের মূল্যায়ন হবে। আচ্ছা, আমি একেবারে বর্তমান অবস্থা নিয়ে একটা প্রশ্ন করতে চাই। বিষয়টি হচ্ছে, আজকে আপনি কোনো পদে নেই, এটা কি আপনার জন্য হতাশাজনক, নাকি এটাকে রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া বলে আপনি মনে করেন? না, হতাশাজনক বলবো না। কারণটা হচ্ছে, বিএনপি জাতীয়তাবাদী দলটা হচ্ছে একটা বিশাল সংগঠন, এখানে হতাশার কিছু নেই। তো এটা একটা প্রক্রিয়া বলে আমি মনে করি। মানে এখন তো বলতে গেলে আপনার সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে। যারা ত্যাগী, যারা পুরনো, এদেরকে দলে আনার জন্য একটা আমাদের মানে আপনার একটা দৃঢ় বিশ্বাস আগামী যে কোনো কমিটিতে আপনারা যারা ত্যাগী, আপনার মতো আমাদের মতো মানুষ ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা আশা করি যারা ত্যাগী, বঞ্চিত, তারা তাদেরকে মূল্যায়ন করবে।
আরেকটি বিষয়, সারা দেশে অনেক যোগ্য ত্যাগী নেতা পদবঞ্চিত, এটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? আসলে দল এই 17 বছর রাজনীতি করতে পারে না পেশিসদের কারণে। সুসংগঠিত অনেকজন বয়ে আসেনি, অনেকজন মামলা মোকদ্দমায় জর্জরিত ছিল, জেল জুলুমের কারণে। সে কারণে হয়তো ব্যাপকভাবে আমরা আসলে দলের পদ নিয়ে কেউ আসলে ভাবেনি। ভেবেছিল একটা নিয়ে, সেটা হচ্ছে এই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মুক্তি করবে, ফেসিস্টরা যেভাবে নির্যাতন করেছে তার থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, দেশকে কিভাবে বেরিয়ে আসা যায়। এখন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, আমাদের দলের ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা যে ম্যানিফেস্টো, এটাতেই ত্যাগীদেরকে এবং জেলে সাজানোর জন্য, যার দ্বারা বিএনপি উপকৃত হবে, যার দ্বারা দল উপকৃত হবে, যার দ্বারা সমাজ উপকৃত হবে, যার দ্বারা সমাজ রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে, তাদেরকে দলে ইনশাল্লাহ রাখবে। উনি এখন কারো না, ওনার স্বপ্নটা হচ্ছে। আচ্ছা, আমি আপনার মানে কথা সূত্র ধরে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। আপনি যে বলতেন অর্থাৎ আমরা যারা পদবঞ্চিত রয়েছে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে, আপনার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কি পদবঞ্চিতদের খবরাখবর যায় বলে কি আপনি মনে করেন? আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অবশ্যই যায়, কিছু কিছু ঢাকা পড়ে যায়, কিছু কিছু অবহেলার কারণে বা এগুলো মানে দেখে ওঠার সময় বা সুযোগ হয়নি। তবে এখন ইনশাল্লাহ এগুলো আমাদের যে মিডিয়া সেল আছে প্রত্যেকটা বিষয়ে ওয়াকিবহাল। একেবারে আমি আপনার কাছে আরো স্পষ্ট করে জানতে চাই, যেহেতু আপনি এখনো দলের একজন ত্যাগী হিসেবে একেবারে পদবঞ্চিত হয়েও আপনি দলের জন্য কাজ করে যাচ্ছেন, যতটুকু আমরা জানি। তারপরে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন দলের প্রতি আপনার বর্তমান ভূমিকা বা অবদান কিভাবে অব্যাহত রাখছেন? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা তারুণ্যের সমাবেশ থেকে শুরু করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের মনকে জয় করার জন্য যে বারবার যে উনি বলছে, আমরা এটা অব্যাহত রেখেছি। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের কাছে মানুষের মন জয় করতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের কনসেপ্টটা কি, আমাদের বিএনপি আসলে কি হবে, আমরা কি করতে চাই, বিষয়গুলো আপনারা আমরা তুলে ধরছি এবং এটা অব্যাহত রাখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী জাতীয় নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের একটা বার্তা আপনারা হয়তো বুঝে গেছেন, পেয়েছেন বা শুনতেছেন মিডিয়ার মাধ্যমে। তরুণদেরকেই প্রাধান্য দেওয়া হবে, শিক্ষিত ছাত্র নেতাদেরকে, সাবেক ছাত্র নেতাদেরকেই প্রাধান্য দেবে। শিক্ষিত মার্জিত ভদ্র যারা প্লেন ইমেজ তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমি মনে করব তরুণদেরকে দিলেই আমি মনে করি বিএনপি এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি তো পটিয়ার ভোটার, জি। আপনার নির্বাচনী এলাকায় যদি প্রার্থী মনোনয়ন দেওয়া হয় তাহলে কাকে উপযুক্ত মনে করেন এবং কেন মনে করেন? আর সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমি একটু ব্যাখ্যা দিয়েই বলবো, যদিও বা হয়তো আপনার সময় সংক্ষিপ্ত। সেই ক্ষেত্রে আমি একজন মানবাধিকার কর্মী। আজকের দেশে যে সরকার পরিচালনা করছে, অনেক মানবাধিকার কর্মী উপদেষ্টা মণ্ডলীতে আছে। তাদেরকে কেন নেওয়া হয়? তাদেরকে নেওয়া হয় এই কারণে, অন্তত একজন মানবাধিকার কর্মী মানুষের অধিকারের কথা বলে, মানুষের অধিকার বাস্তবায়নের লোকে কাজ করে। তাদের ভিতরে মানে আপনার দুর্নীতি, মানে বড় সম্পদওয়ালা হতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, এই কনসেপ্ট এদের তার স্বপ্ন থাকে না। আমি একজন নগণ্য মানবাধিকার কর্মী হিসেবে আমি আরেকটা মানবাধিকারকে আমি খুঁজে পেয়েছি পরিয়াতে। তিনি হচ্ছেন নির্বাহী পরিচালক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর বাংলাদেশ দায়িত্বে আছেন। তিনি একজন সাবেক ছাত্র নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিটু। তিনি দক্ষিণ চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আছেন।
আমি তার সংক্ষিপ্ত একটা পারিবারিক একটা ইতিহাস বলি। আজকের সমাজে শিক্ষকের পরিবারটা হচ্ছে আইডিয়াল একটা ভালো এবং শিক্ষিত, তাদের থেকে কিছু শেখা যায়। আমাদের যদি বলি লিডারের এই ভাইয়ের পরিবারটা হচ্ছে, তার বাবা একজন শিক্ষক ছিলেন, তার বাবা একজন ভাষা সৈনিক ছিলেন। ছোট্ট পরিষদ থেকে সে পটিয়াতে অনেক কিছু দিয়েছে। ভাষা সৈনিক ছিলেন, মুক্তিযুদ্ধে ছিলেন। আরো একটা বিষয় হচ্ছে তার মা ছিলেন একজন শিক্ষিকা। তাহলে বাবা শিক্ষক, তার মা শিক্ষিকা। ওই একটা পরিবার থেকে অন্তত আপনি যাই পান আপনি সম্মান পান। আমরা এখন কিছু দিতে চাই এবং কিছু পেতে চাই। পাওয়াটা কি? সম্মান। আমরা দল বিক্রি করে টাকা ইনকাম করব, গাড়ি করব, বাড়ি করব, সম্পদ করবো, এটা তো অনেক আগে করতে পারতাম। এইগুলোতে নেই। আমরা এখন দলের জন্য করব। আমরা একজন শিক্ষিত, নম্র, ভদ্র যে লোক মানুষকে সম্মান করতে জানে, এই সম্মানের একটু মুখ। তরুণদের নিয়ে যদি এটা বলি, আমি তরুণদের মধ্যে তার মাঝে, ওনার মাঝে, এই ভাইয়ের মাঝে এটাই খুঁজে পাই। আমি মনে করব এরকম তরুণরা যদি এগিয়ে আসে, এই তরুণদের হাতে যদি দল যদি আস্থা রাখে, আমার মনে হয় দল ভুল করবে। অসংখ্য ধন্যবাদ। আশা করব দল, আপনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন, দল অবশ্যই বিবেচনায় আনবেন সারা বাংলাদেশে প্রার্থী নির্বাচন। এবার সর্বশেষ প্রশ্ন, যেহেতু খুব সন্নিকটে চলে আসছে, আপনি জানেন এই দেশের তরুণরা আগামী দিনে যাকে বলতে হবে সেই নির্বাচিত হবে, সেই দল নির্বাচিত হবে। তরুণ প্রজন্মের কাছে আপনার রাজনৈতিক বার্তা কি হবে? তরুণ প্রজন্মের কাছে আমার রাজনৈতিক বার্তা হবে, আমাদের তারুণ্যের অহংকার, তারুণ্যের দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটাই মেসেজ, তরুণরা আগামী দিনের নেতৃত্ব দিবে, তরুণরা এই দেশ গঠন করবে, তরুণদের হাতেই এই দেশ একদিন পরিচালনার দায়িত্বে আসবে। তরুণদেরকে অভিহিত করা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে তরুণদের কাছে আমার একটাই প্রত্যাশা, তরুণদের প্রথম ভোট দানের শিশু। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে ব্যস্ততার মাঝে এসে আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন বেলাল হোসেনের কথা, যিনি সাবেক ছাত্রনেতা, দলের একজন নিবেদিত প্রাণ। উনি বারবার একটি কথা তুলে ধরার চেষ্টা করেছেন, দলের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। নির্যাতিতদেরকে, যারা শিক্ষিত আইডল হিসেবে যারা কাজ করে, তাদেরকে যদি দল মনোনয়ন দেয়, অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা জয়যুক্ত হবে বলে সেটা তার প্রত্যাশা। আমরা আশা করব আমাদের দেশে আগামী সত্যিতে যারা আসবেন, যে দলেই আসুন না কেন, ভালো যোগ্য শিক্ষিত প্রার্থী অবশ্যই আমাদেরকে দেবেন। ধন্যবাদ সরকে। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সরকে। আসসালামু আলাইকুম।